হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। মেয়েরা ক্ষীণ কণ্ঠে বলল, না। আরুষ্মান আরো দৃঢ় করে নিজের সাথে চেপে ধরল মেহেরাকে বলল, কিন্তু আমি তো চাই মেহরা। হাতটা ধরল আরুষ্মান। মেয়েরা এক হাতে খামচে ধরে রেখেছে আরুষ্মানের শার্ট। আরুষ্মানের মুখ পানি যে আছে। আরুষ্মান মেয়েরার পানি চাইলে মেয়েরার সঙ্গে সঙ্গে নজর সরিয়ে ফেলে। আরুষ্মান উচ্চস্বরে হেসে উঠে বলে, এই যে আপনি আমাকে এমন চেয়ে চেয়ে দেখলে আমি কিছুই মনে করব না, দেখতেই পারেন। আমি কিন্তু দেখতে এতটাও খারাপ নই। মেয়েরা আরো শক্ত করে খামচে ধরল আরুষ্মানের শার্ট। আচমকা দমকা হাওয়ায় পরিমাণ বৃদ্ধি পেয়ে বৃষ্টি ধরণীতে নেমে এলো। মেয়েরা আরুষ্মান ভিজে একাকার হয়ে উঠল। আরুষ্মান বৃষ্টির বেগে নিজের চোখ খুলে তাকাতেই পারছে না। মেয়েরা হুট করেই হেসে ফেলল, বলল, ইস আরশমান, আপনি তাকাতে পারছেন না, কেমন টিপ টিপ করে বারবার পলক ফেলছেন। আরুষ্মান হাসলো। মেয়েরাকে নিয়ে ঘুরতে শুরু করলো। মেয়েরা ভরকে গেল দু হাতে আরুষ্মানের গলা জড়িয়ে ধরল। আরুষ্মান হাসতে হাসতে বলল, ইস, আমার মেহরাকে ভয় পাওয়ানো কত সহজ। মেয়েরা বড় করে শ্বাস নিল আরুষ্মানের হাসির পানে। চাইল বড্ড সুন্দর সে হাসি। মানুষ হাসলেই তাকে বোধহয় এত সুন্দর দেখায়। হাসতে হাসতে গৌরবর্ণের মুখটি লাল রং ধারণ করেছে তার। মেয়েরা ক্ষীণ হাসলো, বলা, আমাকে প্লিজ নামিয়ে দিন আরশমান। আরুষ্মান নামিয়ে দিল। মেয়েরা গায়ে জড়ানো ওড়না চেপে ধরে দৌড় লাগালো হাসতে হাসতে। উচ্চ কণ্ঠে বলা, বৃষ্টি, আমি তোমায় অনেক ভালোবাসি। আরুষ্মান বুকে হাত গোছে দাঁড়িয়ে দেখলো মেহেরাকে। এই মেয়ে কিছুক্ষণ আগে অব্দি কুড়িয়ে কুড়িয়ে হাঁটছিল, এখন কিনা দৌড়াচ্ছে। আরুষ্মান মেয়েরা ঠোঁটের করে হাসির পানি ছেয়ে বলা, আর আমি আপনাকে ভালোবাসি। এই প্রকৃতির ভয়ঙ্কর রূপে আজ মেতেছে আমার ভয়ঙ্করী মায়াবিনী। আর সেই মায়াবিনীকে মুগ্ধ নয়নে দেখে হৃদযন্ত্র শীতল করতে মেতেছি আমি। মেয়েরা নিচে বেড়াচ্ছে। হুট করে দৌড়ে এসে আরুষ্মানের হাত টেনে বলে, ওই দেখুন, ওই যে ওইখানে অনেক সুন্দর ফুল গাছ, আমাকে ফুল নিয়ে দিন আরশমান। আরুষ্মান আজ মোহিত। এই মিহিরাতে অগ্রসর হলেও গাছ থেকে কয়েকটি ফুল ছিঁড়ে নিল। মেহেরা আরুষ্মানের পাশে এসে তার হাত থেকে সব ফুল নিয়ে নিজের হাতে নিয়ে নিল। ছোটের কোণে হাসি বজায় রেখে বলল, আমি অনেক খুশি আরশমান। আরুষ্মান মেহেরার হাত থেকে একটি ফুল নিয়ে কানে গুজে দিয়ে বলল, এইভাবেই দাঁড়াবেন মেহরা। এই সুন্দর মুহূর্ত আমি আমার কাছে বন্দি করে নিতে চাই। বলেই ফোন বের করলো। ছবি তুলে নিল মেহেরার। মেহেরা হেসে ওঠে। সেই হাসিটাও ক্যামেরা বন্দি করে নেয় আরুষ্মান। পকেটে ফোন গুজে বলে, আর কত ভিজবেন মেহরা? আরো ভিজলে তো জ্বর এসে পড়বে। কিচ্ছু হবে না আমার আরশমান। বলি এক দৌড় লাগালো মেহেরা। কিছুটা দূরে যেতে মেয়েরা হাঁটু ভেঙে বসে পড়লো সে। আহ করে শব্দ করে উঠল। পায়ের সেলাইয়ের দিকটা ব্যথা টনটন করে উঠেছে। আরুষ্মান দৌড়ে যায়, ব্যস্ত হয়ে পড়ে, অস্থির কঞ্চে বলে, কি হয়েছে আপনার মেহরা? বলুন কি হয়েছে। মেহেরা যন্ত্রণায় চোখ মুখ কুচকে বলে, আরশমান, পায়ের ব্যথার জায়গা টনটন করে উঠছে, বড্ড কষ্ট হচ্ছে। আরুষ্মান নিমগ্ন চাইল হাত বাড়িয়ে পায়ের দিকটা প্লাজো একটু কিছুটা উঁচু করে ধরলো। আরুষ্মানের বক্ষ কেঁপে উঠল, বলা, মেহরা, আপনার পায়ের সেলাইয়ের দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আপনাকে দৌড়াতে কে বলেছিল? এখন কি হবে বলুন তো? মেয়েরা আচমকা বাচ্চাদের মতো কান্না শুরু করলো, বলল, এত সুন্দর মুহূর্তে যদি দৌড়াদৌড়ি না করি কি করে হয়? আর আপনি কিছু করুন আরশমান, আমার পায়ে যন্ত্রণা হচ্ছে। আরুষ্মান কুলি তুলে নিল মেহেরাকে। দ্বিতীয়বার আরুষ্মান এর বক্ষ কেঁপে উঠল। মেহেরার গায়ে জ্বরের আগমন ঘটেছে। না না, অনেক আগেই এই জ্বরের আগমন ঘটেছে। তাই তো এত পাগলামো মেহেরার। শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আরুষ্মান আর দাঁড়িয়ে না থেকে গাড়ির দিকে ছুটে গেল। গাড়ির সম্মুখে আসতে মেহেরা আগে গাড়িতে বসিয়ে দ্রুত নিজে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। ফার্স্ট এড বক্স বের করে নিল আরুষ্মান। মেহেরার দিকে চেয়ে দেখলো সে নেত্রপল্লব সহসা বন্ধ করে ফেলেছে, গা এলিয়ে দিয়েছে সিটে। আরুষ্মান মেহেরার পা নিজের কোলে উঠিয়ে নিল সযত্নে।
ক্ষতস্থানটি থেকে তুলো দিয়ে রক্ত মুছে নিল, ধীরে ধীরে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করা শেষ হলে পুনরায় চাইলো মেহেরার মুখ পানে। পা কোল থেকে নামে মেহেরাকে ধরে নিজের বুকের এক পাশে আগলে নিল, গাড়ি স্টার্ট দিল। মেয়েরা বারবার কেঁপে উঠছে। হঠাৎ সে হেসে বিড়বিড় করে বলে, আজকে এই মুহূর্তটা আমার সবচেয়ে প্রিয় একটা মুহূর্ত হয়ে রয়ে যাবে আরুষ্মান। আরুষ্মান অত্যাধিক উৎগ্রীব মেহেরাকে নিয়ে। দুশ্চিন্তায় তার শ্রবণেন্দ্রিয় মেহেরার বিড়বিড় করে সুধার কথাটি যেন গিয়ে পৌঁছাতেই পারল না। যাহারা নিজের কেবিন থেকে বেরিয়ে হাসপাতালের প্রবেশদ্বার অবধি আসতে দৃষ্টিগোচর হয় ফায়েজকে। ফায়েজ কানে ফোন চেপে ধরে কারোর সঙ্গে কথায় ব্যস্ত। যারা এগিয়ে যায় অল্প স্বল্প নিকটে আসতে শুনতে পায় ফায়েজ বলছে, মা, ধূসরের মাথা ব্যথা কমেছে কি? কি করছে ছেলেটা? যাহারা বুঝতে পারে ফায়েজ তার মায়ের সঙ্গে কথা বলছে, সে চুপটি করে দাঁড়িয়ে থাকে। ফায়েজের মা বললেন, ধূসর ঘুমাচ্ছে বাবা, তুই দ্রুত কিছু কর। আর ছেলেটা মাথার যন্ত্রণায় যখন চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে মা মা বলে ডাকে, আমার বুকের মাঝটায় ঝড় বয়ে যায়। মা, চিন্তা করো না। কখন আসবি ফায়েজ? তোর চাচা মনে হয় এতক্ষণে গাড়ি নিয়ে চলে গেছে। মা, আমি রাখি, চাচা আসলেই চলে আসবো। ফোন রেখে দিল ফায়েজ। যারা ফায়েজের পাশে এসে দাঁড়িয়ে বলল, ধূসর এখন কেমন আছে? যার আচমকা এমন করে আসে ফায়েজ ফরকে গেল, দু কদম পিছিয়ে গিয়ে বলল, এই মেয়ে, এমন ভূতনিদের মতো কোথা থেকে আসলা? হ্যাঁ, কলিজা কাঁপাই দিছে আমার। যারা আর চোখে তাকিয়ে বলল, আমি ভূতনিদের মতন হাসি না, আপনার হাত দুর্বল। ফায়েজ তার ফোন পকেটে ঠুকিয়ে বলল, আমি এখন তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না, তাই কিছু বললাম না। আর তুমি এইখানে কি করছো? বাড়ি যাওনি কেন এখনো? ফায়েজ যারা কথা শুনে ভাবুক মনে কিছু ভাবলো, অতঃপর হাসপাতালের ভেতর চলে গেল। 10 থেকে 11 মিনিট পর ফায়েজ ফিরে এলো, দু হাতে দুটি ওয়ান টাইম কাপের মধ্যে থাকা চা নিয়ে। যারা নিকটে এসে দাঁড়ালো, একটি কাপ তার দিকে এগিয়ে দিয়ে বলল, যারা আচ্ছা নিন, চা খান। ক্ষীণ অবাক হলো, ফাইজের হাত থেকে চায়ের কাপটি নিয়ে নিল। হাসপাতালের চারিপাশে ধুলোয় আচ্ছাদিত গাছগুলো শ্রাবণীর ছোঁয়ায় আজ নিজেদের তাজা সবুজ রং ফিরে পেয়েছে। ফাইজ দেখলো দৃশ্যটি, হাসলো, চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বর্ষণ, শ্রাবণী, বৃষ্টি আসেই শুধুমাত্র সকল ধূলিসাৎ দিয়ে ধরণীকে অপরূপে সজ্জিত করতে, তাই না যাহারা? যারা ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। সে চেয়ে চেয়ে দেখলো আশপাশ। যারার গাড়ি চলে এসেছে তা দৃষ্টিগোচর হতেই যারা কাপে থাকা অবশিষ্ট চা খেয়ে নিল। কাপটি পাশের ডাস্টবিনে ফেলে দিয়ে বলল, আমি যাই, আমার গাড়ি চলে এসেছে। ড্রাইভার চাচা গাড়ি থেকে বেরিয়ে ছাতা নিয়ে এগিয়ে আসলো। জাহারার ছাতার নিচে করে গাড়ি অবধি নিয়ে গেল। জাহারা গাড়িতে উঠতে ড্রাইভার চাচা উঠে বসলো। চলে গেল গাড়িটি। ফাইজ চেয়েছে দেখলো গাড়িটির প্রস্তার। তোমাদের মধ্যে কি চলছে ডক্টর ফাইজ? এত ডলাডলি কিসের তোমাদের? আচমকা এমন কথন শ্রবণেন্দ্রিয়তে ভেসে আসতে চোয়াল শক্ত করে পেছনে ফিরে যায় ফাইজ। ক্যান্সার বিশেষজ্ঞ বিভাগের তারই সিনিয়র ডক্টর সোহেল দাঁড়িয়ে। ফাইজ একদম পছন্দ করে না সোহেলকে তো ধূসরের ট্রিটমেন্টের সোহেলকে যুক্ত করেনি। ফাইজ শক্ত কণ্ঠে বলল, মুখ সামলে কথা বলুন ডক্টর। আপনি আমার থেকে বয়সে বড় না হলে আমি প্রথমে কথা না, বরং আমার মুখটাই, মানে আপনার যে মুখটা আছে না, আপনার মুখটাই আমি থেতলে দিতাম। সোহেল উচ্চ স্বরে, এত বড় সাহস তোমার? সাহসের কি দেখেছেন আপনি? আর আপনি যাহারা আর আমাকে নিয়ে এসব বলারই বাকে? পুরো হাসপাতাল জানে তোমাদের মধ্যে ইটিস পিটিস চলছে। কণ্ঠে বলে উঠল। ফাইজ তার হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। পেছন থেকে ড্রাইভার চাচার কথনটি ভেসে এলো। ফাইজ সঙ্গে সঙ্গে নিজের রাগকে দমিয়ে নিল। কোনো প্রকার কথা না বাড়িয়ে চলে গেল ফায়েজ। ঘড়িতে 12টা বেজে 40 মিনিট। জুনায়নার বলা কথাগুলো তীব্র জানিয়েছিল প্রশান্তকে। প্রশান্ত আসেনি থানায়, সে এখনো তার অফিসে। নয়না ইন্ডাস্ট্রির 2 তলার রুমটিতে আলো জ্বলছে। প্রশান্তর ফোন বেজে ওঠে। প্রশান্ত চেয়ারে গা এলে চোখ বন্ধ করে রেখেছিল। ফোনের শব্দ পেয়ে চোখ খুলে তাকায়। টেবিলের উপর থেকে ফোনটি নিয়ে রিসিভ করে কানের
নিকট নিয়ে স্থির করে। ওই পাশ থেকে আঞ্জুমান অস্থির কণ্ঠে বলে ওঠে, বাবা জুনাই না কি তোর সঙ্গে? প্রশান্ত দ্রুত ঠিক হয়ে বসে বলে উঠে, না তো মামুনি, কেন জুনানা বাড়ি যায়নি এখনো? না বাবা, মেয়েটা আসেনি এখনো অবধি। আমি তো ভেবেছিলাম ও তোর সঙ্গে। দেখ বাবা, মেয়েটা ফোন অবধি ধরছে না। প্রশান্ত আঞ্জুমানকে আশ্বস্ত করে বলল, মামুনি চিন্তা করো না, আমি দেখছি, হয়তো ও কোনো কাজে ফেসে গিয়েছে। আঞ্জুমান ভাঙা কণ্ঠে বললেন, বাবা একটু দেখ না মেয়েটা কোথায়, আমাকে দ্রুত জানা বাবা। প্রশান্ত পুনরায় আশ্বস্ত করলো। আঞ্জুমান কেন যেন শান্ত হতে চাইল না। কি করে শান্ত হয়? এই পৃথিবীতে তার মেয়ে তার কাছে সব কিছু। প্রশান্ত বেরিয়ে পড়েছে। বাতাসের বেগের কারণে গাড়ি চালাতে বেগ পেতে হয়েছে প্রশান্তকে। ৮ ঘন্টার কম সময়ের মধ্যে প্রশান্ত থানায় এসে পৌঁছায়। থানায় এসে আসাদের মুখ থেকে জানতে পারে জুনান অনেক আগেই চলে গিয়েছে। 2 থেকে 3 ঘন্টা হবে কথাটি শোনা মতো প্রশান্তর বুকের মাঝখানটি মোচড় দিয়ে উঠল। ছুটে বেরিয়ে পড়লো, খুঁজতে শুরু করলো জুনায়নাকে। প্রশান্ত পাগল প্রায়। জুনায়নাকে পাচ্ছে না। আসে টানা 1 ঘন্টা সময় নিয়ে খুঁজলো জুনায়নাকে। বারংবার ফোন করলো জুনায়নার নম্বরে, বারংবারই ওপাশ থেকে কোনো উত্তর এলো না। ফোনটি বন্ধ জুনায়নার। প্রশান্ত অস্বাভাবিকভাবে বেগে গাড়ি চালাচ্ছে। হঠাৎ তার চেনা মানুষটি চোখে পড়তেই বার কয়েক চোখের পলক ফেললো, গাড়ি থামিয়ে দিল। বেরিয়ে দৌড়ে রাস্তার অপর পাশে চলে গেল। জুনায়না সড়কের অপর পাশের রাস্তার ধারে ভিজতে ভিজতে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। তার বাম হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সেই হাতটি ডান হাতে চেপে ধরে রেখেছে সে। প্রশান্ত জুনায়নার সম্মুখে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জুনায়নাকে জাপটে জড়িয়ে ধরে জুনায়না ভরকে গেল। প্রশান্ত শক্ত করে জাপটে ধরে রেখেছে জুনায়নার। তার বোধ হচ্ছে এখনই ছেড়ে দিলে জুনায়না হারিয়ে যাবে। জুনায়না বাম হাতে প্রশান্তর পিঠে হাত বুলিয়ে বলল, এই প্রশান্ত, কি হয়েছে? প্রশান্ত ছাড়লো না, মৃদু কণ্ঠে বলল, কোথায় ছিলে জুনায়না? আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম তোকে না পেয়ে। আরেকটু হলে এই প্রশান্ত মরেই যেত। এন কথা শুনে জুনায়না প্রশান্তকে ছাড়ানোর চেষ্টা করলো। প্রশান্ত ছাড়লো না। জুনায়না ধমকে বলে উঠল, কি হচ্ছে কি? ছাড় প্রশান্ত, তুই মরে যেতে মানে কি? তুই জানিস না আমার এইসব কথা একদম সহ্য হয় না। প্রশান্ত ছাড়লো না। জুনায়নাকে বলল, জুনায়না ছাড়বো না আমি আর কখনো ছাড়ছি না তোকে। হাসল, বলল, আরে পাগলা, তুই তো চেয়েছিলি আমি তোর পিছু না করি, তাহলে এখন নিজেই ছাড়তে চাচ্ছিস না? দেখ ভাই, আমার হ্যান্ডসামরা যদি জানতে পারে তুই এমন করে আমাকে জড়িয়ে ধরে রেখেছিস, তারা তো ব্রেকআপ করে ফেলবে আমার সঙ্গে। প্রশান্তর বোধ হলো সে কি করেছে। ছেড়ে দিল তৎক্ষণাৎ। জুনায়নাকে বলল, আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। জুনায়না নিঃশব্দে হাসল। সেই হাসি দৃষ্টি গোচর হলো না প্রশান্ত চোখে। প্রশান্ত ধীর হস্তে জুনায়নার বাহু ধরে বলে, এখানে আঘাত পেলে কি করে? এই বৃষ্টির মধ্যে রিস্কা না পেয়ে হেঁটেই আসছিলাম। দমকা হাওয়ার যে পরিমাণ, হঠাৎ গাছের ডাল ভেঙে এসে আমার হাতের ওপর পড়ে যায়। ভাগ্যিস বেশি কিছু হয়নি, শুধু এইটুকুই কেটেছে। আর কোথাও লাগেনি তো? জুনায়না ছোট্ট করে না বলল। প্রশান্ত জুনায়নার হাত ধরে গাড়ির দিকে হাঁটা হলো। রাস্তার এ পাশে এসে গাড়িতে উঠে বসতেই বলল। জুনায়না গাড়িতে উঠে বসলো। প্রশান্ত গাড়িতে উঠে বসে আঞ্জুমানকে ফোন করে জানিয়ে দেয় জুনায়নাকে পেয়েছে, বাড়ি আসছে তারা। কান থেকে ফোন নামিয়ে পেছনের সিটের দিকে হাত বাড়িয়ে পড়ে থাকা কালো রাঙা ব্লেজারটি জুনায়নার দিকে এগিয়ে দিয়ে বলল। গায়ে জড়িয়ে নেই এটা তোর। জুনায়না প্রশান্তর হাত থেকে ব্লেজারটি নিয়ে গায়ে জড়িয়ে নেয়, অতঃপর বলে, ইস প্রশান্ত, এই ব্লেজারে তো তোর পারফিউমের সেই মাতাল করে দেয় ঘ্রাণ। প্রশান্ত গাড়ি স্টার্ট দিল, বলল, বয়ফ্রেন্ডরা যদি জানতে পারে তুই আমার ব্লেজারের পারফিউমের ঘ্রাণে মাতাল হচ্ছিস, তাহলে তো তোর সঙ্গে ব্রেকআপ করে ফেলবে। জুনায়না আজ চোখে চাইলো। এই ছেলে তো কিছুক্ষণ আগে তারই বলা কথা তাকে ঘুরিয়ে পেঁচে ফিরিয়ে দিচ্ছে। তোর যত বয়ফ্রেন্ড থাকুক না কেন, বাড়ি ফেরার সময় আমি তোকে নিয়ে যাব। প্রশান্ত পুনরায় বলল। জুনায়না তো খুশি হয়ে গেল। এখন থেকে প্রশান্ত প্রতিদিন তাকে নিতে আসবে, আর সে মন ভরে প্রশান্তকে চালাতন করতে পারবে। সকাল হয়েছে। গতকালের বৃষ্টির সমাপ্তি ঘটেছে ভোরের দিকে এসে। জানালার পর্দা ভেদ করে মিষ্টি রোদ এসে পড়েছে মেহেরার মুখের উপর। চোখে রোদ পড়তে চোখ দুটো কুচকে ফেলে সে। চোখ খুলে তাকায়, পুনরায় মাথায় হাত রেখে চোখ কুচকে ফেলে মেহেরা। মাথা ঝিম ধরে রয়েছে। মাথা ধরে উঠে বসে লক্ষ্য করে তার ওয়াশরুমের দরজা খুলে কেউ বেরিয়ে আসছে।
মেহেরার চোখ রসগোল্লার আকার ধারণ করে গলা ফাটিয়ে এক চিৎকার দিয়ে ওঠে। আরুষ্মান ওয়াশরুমের অর্ধেক দরজা খুলে আচমকা মেহেরার চিৎকার শুনে ফটকে যায়। সে বুকে হাত রেখে গোল গোল চোখে তাকিয়ে আছে মেহেরার দিকে। মেহেরা মুখ অন্যদিকে ফিরিয়ে চেঁচিয়ে ওঠে, এই যে আপনি এইখানে কি করেন? তাও এই অবস্থায়? আজব লোক, আবার দাঁড়িয়ে আছেন, বের হন আমার ঘর থেকে। আরুষ্মান নিজের দিকে চাইলো। সে সবে গোসল করে ট্রাউজার পরে বেরিয়ে এসেছে, ঠিকই তো আছে, তাহলে এই অবস্থার মানে কি? আরুষ্মান ওয়াশরুম থেকে বেরিয়ে মেয়েরার সম্মুখে এসে দাঁড়িয়ে সে কুচকে বলে, আজব, কি হয়েছে আপনার? আর এই অবস্থা মানে কি? মেয়েরা আরুষ্মানের দিকে চাইলো না, মুখ ফিরিয়ে রেখে বলল, ভাই তুই আগে টি শার্ট পরে আয়, তারপর আমার সঙ্গে কথা বলিস প্লিজ। আরুষ্মান সব বুঝতে পারলো, মিটমিট করে হাসলো। পাশের টেবিলের উপর রাখা শার্ট নিয়ে পরে নিল। এক এক করে শার্টের বোতাম লাগিয়ে নিয়ে বলা, ইস বউ, তুমি তো দেখি খুব লজ্জাবতী। মেয়েরা চাইলো না আরুষ্মানের দিকে, প্রত্যুত্তর অবধি করলো না। আরুষ্মান মেয়েরার পাশে বসলো। মেয়েরাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে হাত রেখে তাপমাত্রা দেখিয়ে দিল, বলল, আপনাকে যে কত নামে আমি সম্বোধন করব আমি নিজেই বুঝে উঠতে পারি না। কাল রাতে জ্বরের ঘরে যা করেছেন তাতে আপনাকে আবার লজ্জাবতী নামটা দেয়া যায় না। মেয়েরা অবাক হলো, বিস্মিত কঞ্চে বলল, কেন, কি করেছি আমি? কি করিসনি বল? আমাদের কথা তো বাদই দিলাম, ছেলেটাকে পুরো রাত জুড়ে কত জ্বালিয়েছিস তুই জানিস? দরজার সম্মুখে দাঁড়িয়ে কথাটি বলল মায়া। মেয়েরা চকিত নয়নে চাইল দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা মায়ার পানে। মায়া খাবারের ট্রে নিয়ে এগিয়ে এলো বিছানার উপর, খাবারের ট্রে রেখে বলল, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে নিবি। মেয়েরা ক্ষীণ কঞ্চ বলল, কি করেছি মা আমি? মায়া হাসলো, প্রত্যুত্তর করলো না। আরুষ্মানের দিকে চেয়ে বলল, বাবা তুমি আসো, খেয়ে নাও। না মা, আমি এখন খাবো না, আপনি গিয়ে নাস্তা করে নিন, বিশ্রাম নিন, আপনাকেও তো কম জ্বালায়নি। মায়া হাসলো, ঘর থেকে বেরিয়ে গেল। মেয়েরা স্তম্ভিত, সে কি করেছে তার তো তেমন কিছু মনে পড়ছে না। আরুষ্মান মেয়েরাকে তাড়া দিয়ে বলল, এই যে উঠুন, ফ্রেশ হয়ে আসুন মেয়েরা। মেয়েরা তো ভাবনায় মগ্ন, আরুষ্মানের কথার কোনো তার কান অব্দি পৌঁছাচ্ছে না। আরুষ্মান মেহেরার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলেন, হ্যাঁ কি ভাবছেন এত? কি বললাম আপনাকে, শুনেছেন? মেয়েরা চাইলো আরুষ্মানের পানে, সে মুখ ফুটে জিজ্ঞেস অবধি করতে পারছে না সে কি করেছে। মেয়েরা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, দ্রুত ওয়াশরুমে চলে গেল। কিয়ৎক্ষণ পর বেরিয়েও আসলো। বেরিয়ে আরুষ্মানের দিকে দৃষ্টি আটকে গেল তার। সে বসে বসে খাবার মাখাচ্ছে, সে কি মেয়েরাকে খাইয়ে দিবে? মেয়েরা এগিয়ে গেল, চুপটি করে আরুষ্মানের পাশে বসে বলল, আমতামতো করে বলল, আচ্ছা আমি কি করেছি কাল রাতে? আবার বৃষ্টিতে ভেজার পর মুহূর্ত থেকে কিচ্ছুটি মনে নেই। আরুষ্মান ঠোঁট প্রসারিত করে হাসলো, বলল, আগে চুপটি করে খেয়ে নিন, তারপর বলবো সমস্ত কথা। মেয়েরা ভ্রু কুচকালো, বলল, এখন বললে সমস্যা কোথায়? এখনই বলবেন। একদম না, আমি বলেছি খাওয়ার পর মানে খাওয়ার পর। আর আপনি জানেন মেয়েরা, আমি যা বলি তাই করতে পছন্দ করি। মেয়েরা রাগ উঠে গেল। আরুষ্মান থেকে খাবারের প্লেট চিনি নিয়ে বলল, দিন খাচ্ছি আমি। আরুষ্মান খাবারের প্লেট নিজের হাতে নিয়েই বলল, আপনি বসুন, আমি খাইয়ে দিচ্ছি। আর এখন এতে বিরক্তি করলে আমি বলবো না আপনি কি কি করেছেন। মেয়েরা রাগান্বিত মুখ বানিয়ে শক্ত কঞ্চে বলল, ঠিক আছে। আরুষ্মান হাসল, মেয়েরাকে খাইয়ে দিল। মেয়েরা চুপটি করে খেয়ে নিল। মেয়েরার খাওয়া শেষে আরুষ্মান প্লেট রেখে হাত ধুয়ে এলো। মেয়েরার পাশে বসে বলল, বলুন কি দিয়ে শুরু করতে পারি? আমারই বলতে শরম করতেছে, কি করে বলি বলুন তো? মেয়েরা বিস্মিত কণ্ঠেই বলল, আপনি আবার শরমও পান? আপনি যা করেছেন তাতে তো লজ্জা পাওয়ারই কথা। মেয়েরা চেঁচিয়ে বলে উঠল, আমাকে একদম রাগিয়ে দিবেন না বললাম। এমন জিলাপির মতো কথা না পেঁচিয়ে সোজা ভাবে বলেন। আরুষ্মান মেহেরার বাহু টেনে নিজের বুকের মাঝে তাকে আবদ্ধ করে বলে, সারা রাত নিজের মায়ের সামনে এমন করে আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন। মেয়েরা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মিথ্যা বলছেন আপনি। আরুষ্মান মিটমিট করে হাসলো, বলল, একদম না। মেয়েরাও নিজে জানে সে জ্বরে ঘরে উল্টাপাল্টা কাজ করে থাকে, এইটাও করতে পারে সে, সাধারণ ব্যাপার। মেয়েরা পারছে না লজ্জায় কষ্টে কেঁদে ফেলতে। আরুষ্মান পুনরায় বলল, আছে শুনুন,
আপনার মা যতবার আপনার মাথায় জল পড়তে দিচ্ছিল আপনি ততবার বাচ্চাদের মতো কেঁদে উঠে বলেছিলেন, আসমান যাবেন না। মেহেরা আরুষ্মানকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সরে আসে, বলে, একদম না। এই আপনি মিথ্যা বলছেন। আপনার প্রতি আমার কোনো ফিলিংস থাকলে তো তবে এইসব বলবো আমি। মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন আমাকে? আরুষ্মান হাসলো, প্রত্যুত্তর করলো না। গতকাল জ্বরের ঘোরে আরুষ্মানকে যেতে দেয় না মেহেরা, জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর পর বাচ্চাদের মতো আদুরে কঞ্চে বলে, যাবেন না। আরুষ্মানী আদুরে কথা শোনার পর কি করে চলে যেতে পারে? পুরো রাত জুড়ে মায়া আরুষ্মান জাহরা মেহেরার পাগলামো সহ্য করেছে। আরুষ্মান মেহেরার হাত টেনে নিজের কাছে এনে বলল, শাশুড়ির সামনে আমার ইজ্জত লুটে এখন বলছেন আমি মিথ্যা অপবাদ দিচ্ছি? মেয়েরা শুকনো ঠোক গেল, সরে আসতে চাইলো। আরুষ্মান ছাড়লো না। মেয়েরা চুলের ভাঁজে হাত রেখে বলল, মেয়েরা এমন করে লজ্জা পাবেন না, আমি তো পাগল হয়ে যাই আপনার লজ্জা মাখা মুখটা দেখলে। যাই হোক, তৈরি থাকুন, এই 1 সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে। মেয়েরা আরুষ্মানের থেকে নিজেকে ছাড়িয়ে বলে উঠল, আজব, 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে মানে? আরুষ্মান আর বলতে দিল না মেহেরাকে, তাকে থামিয়ে নিজেই বলল, হ্যাঁ, শ্বশুর বাবার টিকিট রেডি, পরশু চলে আসবে। আর সে আসলে আমাদের বিয়ের তোড়জোড় শুরু হবে। মেয়েরার ভিতরে তুমুল ঝড়ের প্রকোপ চলছে। সব শেষে দিনটি চলেই এলো। সে তো এই দিনটি শুধুই সাফওয়ানের সঙ্গে নিজেকে কল্পনা করে এসেছে। এখন কিনা সাফওয়ানের স্থানে আরুষ্মান। দম বন্ধ হয়ে আসে মেহেরার। আরুষ্মান মেয়েরার চোখ মুখের দিকে চেয়ে বুঝে যায় মেয়েরার মনের অবস্থা। আরুষ্মান পাশ থেকে পানির গ্লাস নিয়ে মেয়েরার দিকে এগিয়ে দিয়ে বলে, মেয়েরা, এই দিনটি একদিন না একদিন এসেই পড়তাম। মেহরা, আপনি আমাকে না চাইলেও আমি তো আপনাকে বড্ড চাই। ঘুম থেকে উঠে এই মেহরার মায়াবী মুখখানা, হঠাৎ করে লাজে ঢাকা সেই মুখখানা, আমার উপর রেগে তার রক্তিম মুখখানা নিজের খুব কাছে রেখেই দেখতে চাই। আমার ঘর জুড়ে মেহরার অস্তিত্ব চাই। খানবাড়িময় গায়ে শাড়ি জড়িয়ে আমার প্রাণ ঘুরে বেড়াবে। আমি মুগ্ধ নয়নে তাকে দেখতে চাই। তড়িৎ গতিতে আরুষ্মানের দিকে চায়। আরুষ্মানের শার্টের কলার টেনে তাকে মুখোমুখি এনে বলে, কি বলছেন এইসব? আপনি নিজেও জানেন কার থেকে এইসব শুনে এসে আমাকে বলছেন। আরুষ্মান বিস্মিত কণ্ঠে বলে, মেয়েরা, নিজের মনের কথা ব্যক্ত করেছি। কেন কারো থেকে শুনে এসে বলবো? কেন কারো থেকে শুনে এসে বলবো? অন্য কারো মুখ দিয়ে কথা বের হওয়া আমি কেন আমি প্রাণকে বলবো? চিচি বলল, করেছেন এইসব আমাকে এর আগেও একজন বলেছিল। কোথায় সে? দেখলো না তো নিজের মায়াবিনীকে ছেড়ে চলে গেল। কেন নিজের ওই নরপিচাসদের থেকে বাঁচিয়ে রাখতে পারলো না? আমার জীবনটা এমন নরক বানিয়ে গেল কেন? আমাকে আর নেক্সট টাইম এইসব বলবেন না আরুষ্মান। আমার একদম সহ্য হয় না এইসব কথা। পুরুষ নারীকে বলেই গেল ভালোবাসি, তারপর কি করলো? ওই নারীকে নরকের আগুনে পুড়িয়ে ছেড়ে চলে গেল। বলে ধাক্কা দিয়ে ছেড়ে দিল আরুষ্মানকে। আরুষ্মান বুঝতে পারলো তার মতো হয়তো সাফওয়ানও এইভাবেই তার মনের কথা ব্যক্ত করেছিল মেয়েরার নিকট। আচ্ছা, তার সঙ্গে সাফওয়ানের ব্যক্ত কথা স্বভাব এত মিলে যায় কেন? সাফওয়ানের ভূত তার ঘাড়ে চেপেছে নাকি? এইসব ভাবনা থেকে বেরিয়ে আরুষ্মান নিজের মাথায় মৃদু থাপ্পড় দিপির করল। আরে ভূত কোথা থেকে আসবে আবার? আরুষ্মান হাত বাড়িয়ে মেয়েরাকে আগলে নিল নিজের বুকের মাঝে। মেয়েরা ছুটি করছে, আরুষ্মান ছাড়লো না। আরুষ্মান অনুভব করল মেয়েটার গায়ে পুনরায় জ্বরের আগমন ঘটেছে। বুঝে উঠল এই কারণেই হয়তো সাফওয়ানকে নিয়ে এমন কথন আওড়াচ্ছে সে। আরুষ্মান মেয়েরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রেগে যাবেন না মেহরা, এই আরুষ্মানের এত বড় সাহস হয়ে যায়নি যে তার প্রাণকে সে কষ্ট দিবে। আমি কখনো আপনাকে এক ছিটে ফোটাও কষ্ট দিব না মেয়েরা। নরকের আগুনে পোড়া তো দূরের কথা। মেয়েরা পোপাচ্ছে, যে কোনো সময় কেঁদে ফেলবে। এই শক্ত ব্যক্তিত্বের মেয়েটা কেন বারবার ভালোবাসা নামক কথনগুলো মনে পড়লে ভেঙে পড়ে? কেন তুমড়ে মুচড়ে যায়? আরুষ্মান সেন্টার টেবিলের উপর থেকে এক হাতে ঔষধ নিয়ে মেহেরার মুখের সামনে ধরে বলে, ওষুধ খেতে হবে, হা করুন। এইভাবে আমাকে ধরে রাখলে আমি খাবো কি করে? ছাড়ুন আমাকে। কেন বারবার আমাকে এইভাবে আগলে নেন? আমি এখনো
পরনারী, আমাকে ছোবেন না, পাপ হবে আপনার। আয়ুষ্মান হাসলো, বলল, এই নারী আমার মন জুড়ে আছে, আমার প্রাণ শক্তি সে, তাকে আগলে তো আমিই নিব। আর রইল পরনারী, আপনি আপনি তো প্রথম থেকে আমার, পর কখন হলেন? ছাড়ুন আমাকে। আয়ুষ্মান হু হু করে হেসে উঠল। মেয়েরাকে ছেড়ে দিয়ে ঔষধ খাইয়ে দিল। অতঃপর মায়াকে বার কয়েক ডাকলো মা বলে। মায়া শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঘরে এলো, বলল, জি বাবা বলো। মা আমার যেতে হবে এখন। বলেই থেমে মেয়েরার দিকে চেয়ে বলে, আর মা, ওর জ্বর আবার আসছে, ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, হুট করে কেমন উল্টোপাল্টা কথা বলছে। মেয়েরা তেতে উঠে বলে, আর এই উল্টোপাল্টা বলছি মানে? আমি কি পাগল নাকি যে উল্টোপাল্টা বলবো? আয়ুষ্মান দাঁড়িয়ে যায়, বলে, মা, এইবার এই মেয়েকে আপনি সামলান। এ তো যেমন করে তেতে ওঠে, মনে হয় আস্ত খেয়ে ফেলবে আমায়। মেয়েরা উঠে দাঁড়ায়। আয়ুষ্মানের কলার টেনে বলে, আজ তো খাবো না, আজ তো গেড়ে রেখে দিব। মায়া দ্রুত মেয়েরাকে আয়ুষ্মানের থেকে ছাড়িয়ে পাশে এনে বলে, এই মেয়ে কি করছিস? উফ, ভালো লাগছে না মা, ছাড়ো। আয়ুষ্মানের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে কানের কাছে নিতে ওই পাশ থেকে ভেসে আসে অনর্গল কিছু কথা। সম্পূর্ণ কথা শোনা শেষে আয়ুষ্মান গম্ভীর কণ্ঠে বলে, বলেছি তো আমি আসছি, আমি না আসা অবধি তোরা ওকে চা নাস্তার ব্যবস্থা খাওয়া। ওই পাশ থেকে ভেসে এলো, ভাই চা নাস্তা খাইয়েছি তো। আয়ুষ্মান বিরক্ত হয়ে বলল, তাহলে তো ওকে বিরিয়ানি আর রোস্ট খাওয়ানোর ব্যবস্থা কর। বলেই ফোনটা কানের কাছ থেকে সরিয়ে আনলো আয়ুষ্মান। মেয়েরার দিকে চাইলো, হেসে বলল, বউ, এখন একদম আমাকে আটকাবে না, আমার এখন যাওয়ার সময় হয়ে এসেছে। মেয়েরা আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করলো। বিছানার পাশে থাকা ফুলের টপটা চোখ আটকে যেতেই তার দিকে এগিয়ে যায়। দু হাতে উঠে আয়ুষ্মানের দিকে তাক করে ধরে বলে, তোকে আটকেছে কে? এইবার তোর মাথা ফাটিয়ে তোকে একেবারে মেরে ফেলবো। আরুষ্মান না। আয়ুষ্মান একটু একটু করে পিছিয়ে গেল। দরজার সম্মুখে এসে বলল, আমি মরলে তুমি বিধবা হবে প্রাণ, রেখে দাও এটা। বলেই এক দৌড় ফ্ল্যাটের দরজার খুলে দ্রুত লিফটে উঠে পড়ে। মেয়েরা টপটি বিছানার এক পাশে রেখে ধপ করে বিছানায় শুয়ে পড়ে বড় বড় করে নিঃশ্বাস নিয়ে বলে, আপদ গেছে। মা শোনো না, আমার মাথা অনেক যন্ত্রণা করছে, একটু চুলে হাত বুলিয়ে দাও না। মায়া হাসলো, এগিয়ে গেল। মেয়ের মাথা নিজের কোলে নিয়ে চুলের ভাঁজে হাত টিপিয়ে দিল। জাহারা নিজের কেবিনে বসে আছে। আসার পর মুহূর্ত থেকে ফায়েজের সাথে তার একবারও দেখা হয়নি। ফায়েজের চারু, মিষ্টি কণ্ঠে কথাটি শ্রবণেন্দ্রিয় পৌঁছতে জাহারা দরজার পানে চাইল। ধূসর দাঁড়িয়ে আছে, পরনে তার আকাশি রঙা একটি হাসপাতালের পোশাক। জাহারা উঠে ধূসরের দিকে অগ্রসর হয়। হঠাৎ ধূসরের পেছনে এক মহিলা এসে ধূসরকে নিজের কোলে নিয়ে বলে, কোথায় তোমার ফায়েজের ছাড়ো? মহিলা এসে ধূসরকে নিজের কোলে নিয়ে বলে। ধূসর হাতের ইশারায় জাহারাকে দেখালো। ধূসরের ইশারা অনুসরণ করে তিনি চাইলেন জাহারার দিকে। সঙ্গে সঙ্গে তার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল। অগ্রসর হলো জাহারার দিকে। সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, আমি ফায়েজের মা, তুমি তাহলে আমার ফায়েজের জাহরা? জাহারার গাল দুটো গরম হয়ে এলো। কি বলছে এইসব ফাইজের মা? ধূসর হেসে বলল, মামুনি, এ হচ্ছে ফায়েজের চারু আর ধূসরের আপা। ফাইজের মা বিস্তর হাসলো, পুনরায় বলল, কেমন আছো জাহরা? আর শুনলাম তুমি নাকি আমার ফায়েজের জাহরা ছাড়াও আরুষ্মানের শালিকা। জাহরা মাথা নাড়িয়ে হাঁ বলল। তার মুখ দিয়ে কথা বের হয়ে আসছে না। ফাইজের মা জাহরার এক হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। নিজেও একটি চেয়ার টেনে মুখোমুখি বসল। ধূসরকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, আচ্ছা জাহরা মা, তোমার আর ফায়েজের মধ্যে কিছু কি চলছে? চললে আমাকে বলে ফেলো মা, আমি তোমায় দ্রুত আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। আমার ছেলেটা না বড্ড পাগলা, আমার কথা শুনতেই চায় না, বিয়ের কথা বললেই এড়িয়ে যায়। ও তোমার কথাও আমার কাছে লুকিয়েছে। কিসব বলছো মা? দরজার সম্মুখে দাঁড়িয়ে ফ্রি কুচকে থমথমে গলায় কথাটি বলল ফায়েজ। ফাইজের মা ছেলের মতো ফ্রি কুচকালো, বলল, ঠিকই তো বললাম। এই হাসপাতালে আসার পর কয়েকজনের মুখে শুনেছি ডক্টর ফায়েজের সঙ্গে ডক্টর জাহরার
কোনো না কোনো সম্পর্ক রয়েছে। শোনার পর ভালোই লাগলো, খারাপ লাগেনি আমার। শেষমেশ আমার ছেলে কোনো মেয়েকে কপাল করে পেয়েছে, আর আমি বারণ করলাম না। আমি তো বরং বললাম জাহরা যেন দ্রুত আমার বাড়ির বউ হয়ে আসে। ফাইজের কাছে বিরক্তির রেস্ট টেনে বলল, মা তেমন কিছুই নেই জাহারার আমার মাঝে, তুমি এসব বাদ দাও, উঠে আসো। চাচা গাড়ি থামিয়ে রেখেছে, বাড়ি যাও। বলে থেমে গেল, জাহরার দিকে চেয়ে বলল, আমার মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি জাহারা। জাহরা কি বলবে সে নিজেও বুঝে উঠতে পারছে না। ফাইজের মা জাহরার দিকে চেয়ে বলল, আমার কথায় কষ্ট পেয়েছো জাহরা মা? জাহরা মাথা নাড়িয়ে না বলল। ফাইজ বলে উঠল, এই তুমি কিছু মনে করোনি আমার মায়ের কথায়? তুমি কি আমার বউ হতে রাজি হয়ে গেলে নাকি?